প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আমি আপনাদেরকে একটা অতি আশ্চর্য কাহিনী শোনাবো, যে একজন মানুষ 7 বার মরার পরেও পুনর্জন্ম ফিরে পাইছে। একজন মানুষ 7 বার মরছে, 7 বার মরে যাওয়ার পরে আবার সে প্রাণ ফিরে পাইছে। অবিশ্বাস্য মনে হচ্ছে? শুনুন সেই ঘটনা। 1995 সাল 1995 সাল আমি বৃহত্তম ফরিদপুরের রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের ইংলিশের ছাত্র, বিএ ক্লাসের ছাত্র। আমার রুল ছিল 10, বিএ ক্লাসের ছাত্র। তো যেহেতু আমার বাবা নাই, বড় ভাই নাই, তো আর্থিক সংকটের কারণে আমি ঢাকা চলে আসি। ঢাকায় এসে আমি আবার ঢাকা কলেজ থেকে পরীক্ষা দেবো, রেগুলার না, প্রাইভেট। তো আমি স্কলার গাইড, এটা হচ্ছে আপনার নিউ সুপার মার্কেটের দোতলায় 124 নম্বর দোকান, এটা হচ্ছে আমাদের অফিস। আর আমরা স্কলার গাইড বিক্রি করি ঢাকা ইউনিভার্সিটির রেস্টিবিংয়ের সামনে, অর্থাৎ ওদিকে কলা ভবন, এদিকে রেস্টি ভবন, ওখানে চত্বর, এর মাঝখানে একটা জায়গা আছে, এখানে আমরা গাইড বিক্রি করি। বোঝা গেছে বিষয়? তো প্রায় গাইড বিক্রি করি। তো এই গাইড বিক্রি করার পরে আবার আমরা নীলক্ষেতে বই সাপ্লাই দিই বিভিন্ন দোকানে, শত শত দোকান আছে। তো এর ভিতরে গোলাগুলি প্রায় গোলাগুলি দিয়ে পড়ে গেছি, মাথা নিচু করে ক্রোডিং করে কোনো রকম যান নিয়ে কোনো একটা দোকানের ভিতরে বা চাপার মধ্যে ঢুকে পড়ছি, সেখানে উপর হয়ে পড়ে আসি বা শুয়ে আসি। তারপরে যখন ঘন্টা দেড়েক দুয়েক গোলাগুলি থামার পরে আস্তে আস্তে বাসার দিকে রওনা দিছি। এই 95, 96, 97 এই সময় প্রায় এই ঢাকা ইউনিভার্সিটির যে গ্রুপ, মাস্তান গ্রুপ, সেই গ্রুপটা এবং নীলক্ষেত আর নিউ মার্কেটের যে আরেকটা গ্রুপ, মানে পাবলিক প্লাস ছাত্র, এদের মধ্যে গোলাগুলি হতো। এটা সারা বাংলার মানুষ জানে, যাদের চোখ কান খোলা আছে। তো এর ভিতরে আমরা পড়ে গেছি। হ্যাঁ, অনেকের জীবন হারাইছে। সেই বিপদের কাহিনী মারে বলি নেই, মা বললে কষ্ট পাবে। মরণ যদি আসে মরে যাবে, এরমটি প্রায় 6 বার আক্রান্ত হয়েছি, কিন্তু তার মধ্যে থেকে বেঁচে ফিরছি। এলো ঘটনা নম্বর 1। এবার 2 নম্বর ঘটনা, তখন মানে 1995-96 সালে নীলক্ষেত থেকে বা নিউ মার্কেট থেকে একটা টেম্পু যেত ফার্ম গেটে আনন্দ সিনেমা হলের সামনে। আমরা ফার্ম গেটে বই দিতে গেছি, কমার্সের বই দিতে গেলে বই দিয়ে আমরা নীলক্ষেতের মানে আনন্দ সিনেমা হলের একটু আগে মোড়ের ওইদিকে অপেক্ষা করতেছি, যে গাড়ি তখন অ্যাভেলেবেল ছিল না, রাস্তা ছিল ফাঁকা। 1995 সালের ঘটনা কিন্তু। তো আমরা গাড়ি পাইছি, গাড়িতে উঠছি, গাড়ি ভরতে তো একটু সময় লাগে। এর মধ্যে গোল চত্বর, মানে ওদিকে ব্রিজ, এদিকে আনন্দ সিনেমা হল, আর এখন নতুন করে আবার একটা ওভারব্রিজ হয়েছে, এর মাঝখানটা ওখানে একটা সন্ত্রাসী গ্রুপ, তারা বোমা মারা শুরু করছে, গুলি মারা শুরু করছে। কারণ হচ্ছে ওই সময় সম্ভবত কিছুটা অবরোধ বা হরতাল এই জাতীয় কোনো একটা ঘটনা ঘটতেছিল, একটা সমস্যা ছিল। তো যখন এটা মারা শুরু করলো তখন তো মহাবিপদ। গাড়ি ভরে নাই, মাত্র কয়েকজন লোক ছিল। তাড়াহুড়ো করে আমরা কই পালাবো। পরে গাড়িওয়ালা গাড়ি টান দিল, মোটামুটি আমরা মৃত্যুর হাত থেকে বেঁচে গেলাম। অনেকের গুলি লাগছে, আবার অনেকের মানে আহত হয়েছে। বোমাও মারে, গুলিও মারে, হ্যাঁ, মাইরে সাফ করে ফেলা। তখন আসলাম গ্রুপ ছিল তখন। আর শামীম ছিল আপনার কমিশনার ছিল। আর এরকম তো আর কি, আর মনে নেই আর কি, অনেক দিন আগের ঘটনা তো। শামীম কমিশনার ছিল আর কি ওই তেজগাঁও অঞ্চলে, আর আসলাম ছিল রাজাবাজারের বড় মস্তান। হ্যাঁ, তাদের গ্রুপ হবে হয়তো, তারা এভাবে ওদিনও মৃত্যু হতে পারতো। তাহলে
1995-তে কয়বার? প্রায় 6-7 বার আক্রান্ত হইলাম। এবার তৃতীয় মৃত্যুর ঘটনা বলি। 101 সফর টাওয়ার, 101 সফর টাওয়ার, শ্যামপুর, হ্যাঁ শ্যামপুর না তো, এটা হলো ধুলাইপাড়। 101 সফর টাওয়ার ধুলাইপাড়, 101 সফর টাওয়ার ধুলাইপাড়। তো এখানে আমি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ডাক্তারের সহযোগী হিসেবে কাজ করি, এবং এই কাজটা আমি করছি প্রায় 18 বছর ধরে। তো ঠিক আছে, তো আমরা এই 101 সফরাল টাওয়ার ধুলাইপাড় থেকে বিকেলবেলা, অর্থাৎ বিকেলবেলা যখন স্কুল ছুটি হয় 5টার পরে, তারপরে আমরা বিভিন্ন জায়গায় প্রায় 22টা সেন্টারে রুগী দেখতে যেতাম। ঢাকার 22টা সেন্টারে রুগী দেখছি। তো শ্যামপুর বড়ইতলা নামক একটা জায়গা আছে, এটা হচ্ছে পোস্তখোলার থেকে একটু পূর্ব দিকে আর কি, পাগলা ফতুল্লা নারায়ণগঞ্জ যেতে বাম পাশে। তো এই বড়ইতলা আমরা যাব রুগী দেখতে, ওখানে রেলের পাশে আমাদের একটা সেন্টার আছে, সেখানে আমরা রুগী দেখতে যাব, আমার সাথে ডাক্তার এবং আমি দুইজন। এর মধ্যে গোলাগুলি, সন্ত্রাসীরা গোলাগুলি করতেছে। এখন আমাদের গাড়ি মেইন রোড থেকে, রিক্সায় ছিলাম, মেইন রোড থেকে বাম দিকে শ্যামপুরের যে রেল লাইন, শ্যামপুর বাজার থেকে শুরু করে ওদিকে স্টেশন পর্যন্ত এর বামে উত্তর পাশে একটা রাস্তা আছে ভিতর দিয়ে, এর মধ্যে গলিতে ঢুকে গেছে, এর মধ্যে গোলাগুলি। কি মুশকিল, পিছিয়ে যাব না সামনে যাব, কোন দিকে যাব? গোলাগুলি। তারপরে বললাম যে এবার টান মারো, সামনের দিকে টান মারো। তো সেই গোলাগুলি থেকে বেঁচে গেলাম। সেখানে গুলি লাগলে তো আমি একটা কোনো দলের হয়ে যেতাম, হয়তো আওয়ামী লীগের হয়ে যেতাম অথবা বিএনপির দলের লোক হয়ে যেতাম। হ্যাঁ, আমার নিয়ে লাশ নিয়ে টানাটানি করতো, আর লাশ নিয়ে টানাটানি না করলেও বেয়ারিশ হিসেবে আমার দাফন হয়ে যেত। কারণ আমার মা থাকে বাড়িতে, ভাই থাকে চিটাগাঙে, সে কিছু বোঝে না, মাদ্রাসা ছাত্র তো অনেক কিছু বোঝে কিন্তু আসলে কিছু বোঝে না। যাক, তো এই যে শ্যামপুর যে জোরাইন বাজার, সম্ভবত জোরাইন বাজারের ওখান থেকে একটা মোড় আছে, রেলের উত্তর পাশে একটা রাস্তা শ্যামপুর বড়ইতলা গেছে, একটা কালভার্ট আছে, বিশাল কালভার্ট আছে, কালভার্টের সামনে যে থামে, পরে নেমে আবার ওই কালভার্টটা পার হয়ে শ্যামপুর বড়ইতলা যেতে হয়। তো এখানে গুলি ঘাড়ের পাশ দিয়ে মাথার উপর দিয়ে যাচ্ছে। দেখেন, সেদিনও মৃত্যু হতে পারত। এটা হলো কত 3 নম্বর ঘটনা বললাম। এবার নীলক্ষেতে এখানে দেখবেন একটা পুলিশের একটা বিশাল একটা বিল্ডিং করছে, এটা বোধহয় ক্যাম্প তৈরি করছে, এটা হচ্ছে কাটা বনের পাশেই। তো এইটা তখন ছিল না, এই যে 95-96-তে তখন এই বিল্ডিংটা ছিল না, ঠিক এই 96-তে ওই বিল্ডিংটা করা হয়। এবং এখানে একটা আছে আপনার ওই চাইনিজ রেস্টুরেন্ট আছে, মিড নাইটস অ্যান্ড 2, এটাও এই 96-তে কিন্তু করা হয়, 95-তে ছিল না। অর্থাৎ বলাকা সিনেমা হলের পাশে যেটা, এটাও তখন তৈরি এই বিল্ডিংটা, অনেকে হয়তো জানে না, আমি তখন ওখানে ছিলাম, আশেপাশে চলাফেরা করতাম। যাক, যেটা বলছিলাম যে নীলক্ষেতে এই মোড়ে রিক্সা থামাইয়া ওই এক ভদ্রলোক, 2জন ভদ্রলোক তাদের হাতের আংটি এবং ঘড়ি খুলে নিয়ে গেছে। তখন আংটি আর ঘড়ি ছিল, মোবাইল ছিল না, 1995-96 কিন্তু তখন ঘড়ি ছিল না, মোবাইল ছিল না, শুধু ঘড়ি ছিল। তাদের কাছ থেকে ঘড়ি এবং স্বর্ণের আংটি তুলে নিয়ে যায়। তো আমরা কয়েকজন, আমি, আমার বন্ধু সবুর, তারপরে তুষার, বাড়ি হচ্ছে আপনার বরিশাল, তুষার, তারপরে ইসলাম, এরকম তো অনেকে। আর এই কী ব্যাপার, তো আমরা যেহেতু অনেক ভাবছিলাম যে এটা প্রতিরোধ করা যায় কিনা, কিন্তু সেখানে দেখলাম যে ছাত্রদের কাছে পিস্তল, তো দেখলাম যে না, এখানে যদি বাড়াবাড়ি করে তাহলে গুলি করে দেবে, গুলি করে দিলে আর এখানে দেখার কেউ নাই। বোঝা গেছে বিষয়টা, বলবে সন্ত্রাসী, কারণ আমাদের কথা কেউ শুনবে না, যেহেতু তারা ইউনিভার্সিটির ছাত্র। পরে তারা আস্তে আস্তে ঢাকা ইউনিভার্সিটির দিতে চলে গেল। বোঝা গেছে বিষয়টা। এরপরে সেদিন কিন্তু আবার মৃত্যু হতে পারতো, যদি ওদের সাথে মানে ন্যায্য কথা বলতাম বা সঠিক কথা বলতাম, গুলি করে যেত, করেও তাই তারা।
তারা জানেন না যে মাঝে মাঝে যে নীল খেতে, হ্যাঁ, হোটেলে এরে মারি ফেলাইছে, ওরে মারি ফেলাইছে, কর্মচারী মেরে ফেলাইছে, ঠিক ওর মধ্যে আমাদেরকেও মেরে ফেলতো। কারণ তখন 95-তে রাস্তা ছিল আরও ফাঁকা, কেউ করে মারলে কেউ দেখতো না। বোঝা গেছে বিষয়টা? তাহলে সরকার আমাদের কতটা নিরাপত্তা দেয় সেটা আপনারা বুঝতে পারছেন আমার এই ঘটনা থেকে। আমি কিন্তু 100% সত্য ঘটনা বলতেছি, আমার জীবনের ঘটনা, আমি অন্য কারো না। এবার আসেন 1995-96 সালের আর এক ঘটনা। সূর্য সেন হল থেকে পুলিশে রেড দিয়ে 13টা অস্ত্র নিয়ে যায়। শুধুমাত্র একটা হল থেকে 13টা অস্ত্র নিয়ে যায়। 13টা অস্ত্র নিয়ে যাওয়ার পরে ছাত্র নেতা যারা, আমিও তখন ছাত্র, আমিও তখন ঢাকা কলেজ থেকে পরীক্ষা দেব প্রাইভেট। আমি যেহেতু রাজেন্দ্র কলেজের ছাত্র ছিলাম, চলে আসছি এখান থেকে পরীক্ষা দেব। তো সেখানে অস্ত্র নিয়ে যাওয়ার পরে আমাদেরকে টাকা দিতে হবে। আমরাও ছাত্র আর তারাও ছাত্র, কিন্তু তারা রাজনীতি করে, তার প্রভাবটা বেশি। তারা পুলিশে ডাক দিলে তারা পুলিশ কথা শোনে, আর আমাদেরকে পুলিশ চেনে না। বুঝতে পারছেন? তারা রাজনীতি করে, থানার আশেপাশে ঘোরাঘুরি করে, তাই সেই সমস্ত ছাত্রকে চিনে। যেহেতু পুলিশও অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করে, তো পুলিশের বন্ধু ছাত্র, তাদেরও তো অস্ত্র থাকা দরকার, তাই না? তো 13টা অস্ত্র নিয়ে যাওয়ার পরে আমাদেরকে টাকা দিতে হবে অস্ত্র কেনার জন্য। কিন্তু আমরা তো গরিবের সন্তান, আমরা তো পেটে ভাত নাই, তাই না? তো ভাতের প্লেট আছে কত? ভাতের প্লেট ছিল তখন 2 টাকা। 2 টাকা ভাতের প্লেট ছিল, আর 2 টাকা হলো ভাজি। 2 টাকা ভাতের প্লেট আর 2 টাকা ছিল ভাজি। আর এখন তো অনেক, এখন 10 টাকা ভাতের প্লেট, আর তরকারি বোধহয় 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা, এরকম হয়ে গেছে, বিশাল ব্যাপার হয়ে গেছে। তো তখন কিন্তু সস্তা ছিল, আপনি 60 টাকা দিয়ে কিন্তু খাবার শেষ করতে পারতেন। 2 টাকার ভাজি নিলে আর 2 টাকার ভাত নিলে খাইতে পারতেন। আমরা সেভাবে খাইতাম। এটা হচ্ছে আপনার এলিফ্যান্ট রোডে যে প্লেন মসজিদ, ওই প্লেন মসজিদের নিচে অনেক হোটেল ছিল, এখান থেকে আমরা খাওয়া দাওয়া করতাম। যাক, মূল কথায় যাই। তো সেখানে আমাদেরকে টাকা দিতে হবে। তো কী আসছে যে আমরা টাকা পাবো কোথায়? তখন আমরা আইসা আমাদের যে মালিক আছে, যেমন স্কলারের মালিক হচ্ছে এরশাদ ফকির, চ্যালেঞ্জারের মালিক হচ্ছে হারুন, যার বাড়ি মাদারীপুর। তারপরে আপনার অবিস্মরণের মালিক হচ্ছে আব্দুল সালাম, এটা বাংলাদেশে সবাই চেনেন। তারপরে নিউ ফর্মুলার মালিক হচ্ছে আপনার জাকির। তারপরে সাকসেসের মালিক হচ্ছে রহিম। তারপরে ক্যাম্পাসের মালিক হচ্ছে আপনার কী নাম জানি, ভুলে গেলাম আমার, খোকন ভাই আর কি। এরকম মানে সবারই চিনতাম, আমরা সবারই চিনতাম। তো আমরা এসে বললাম যে আমাদের সবার কাছ থেকে, আমরা প্রায় 18 জন, সবার কাছে টাকা দিতে হবে, ছাত্ররা অস্ত্র কিনবে। আর বাড়াবাড়ি করলে গুলি করবে, মারবে, এখান থেকে তাড়াই দেবে, এরকম আর কি, ভয়ভীতি। তো এসে বললাম, তো ভাগ্য ভালো, মালিক পক্ষের শুভ বুদ্ধির উদয় হলো। তারা বললো যে ঠিক আছে, নিরাপত্তাজনিত কারণে আমরা ওইখানে আর কি, আমরা ইউনিভার্সিটির ভিতরে, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির ভিতরে আমরা গাইড বিক্রি করব না। ওদের প্রয়োজন হলে নীলক্ষেত থেকে ওরা গাইড নিয়ে যাবে, বাংলা বাজার থেকে কিনবে, কিন্তু আমাদের নিরাপত্তা বিঘ্নিত হবে, জীবনের ঝুঁকি আসবে, এবং আমাদের এত টাকাও আমরা দিতে পারবো না, অস্ত্র কেনার টাকা দিতে হবে আমাদেরকে। আমরাও ছাত্র, তারাও ছাত্র, কিন্তু আমাদের টাকা দিতে হবে। আমার কাছে আমার হাতে চিঠি দিয়ে দিয়েছে যে টাকা দেবা। তো পরে আর আমরা গাড়ি বিক্রি করলাম না, এবং আমি চাকরিও করলাম না। আমি তখন চাকরি ছেড়ে দিলাম, যে জীবন নিয়ে তো সিনেমিনি করা যাবে না। আমার বাড়িতে অনেকে আছে, আমার 2টো ভাগ্নে আছে, আমার বোন আছে 3 জন, মা আছে 4 জন, ভাই আছে 5 জন, আর একটা বোন আছে 6-7 জনের ভাগ্য আমার জীবনের সাথে জড়িত। তো আমি যদি মরে যাই তাহলে এই 6টা প্রাণও মারা যাবে। পরে কী করলাম, সেই চাকরি আমি ছেড়ে দিলাম। বুঝতে পারছেন? তো এখানে হচ্ছে কি 5 নম্বর, এখানেও কিন্তু আমার মৃত্যু হতে পারতো যদি ছাত্রদের সাথে বাড়াবাড়ি করতাম। ওরা গুলি করে ফালাই দিত, কারণ ওদের কাছে অস্ত্র আছে। ছাত্র কিন্তু কি সন্ত্রাসী। যাক, এবার আসেন 2016 সালের ঘটনা। 2016 সালের ঘটনা, এটা হচ্ছে ধানমন্ডি 15 নম্বর থেকে, মানে ধানমন্ডি বিডিআর যে পিলখানার 1 নম্বর গেট, বিডিআর পিলখানার
1 নম্বর গেট থেকে যে গেটটা একদম মহাত্মপুরে চলে গেল স্টেট, তো এর একটু পশ্চিমে এসে যে ধানমন্ডি 15 নম্বর থেকে একটা রাস্তা ঢুকে আসছে শিকদার মেডিকেলের দিকে। তো শিকদার সাহেবের একটা বাড়ি আছে, বাড়ির একটু দক্ষিণ পাশে একটা মোড় আছে। তো আমি ওই মোড় দিয়ে যাচ্ছি, এর মধ্যে বোম মারছে, বোমা। কে বা কারা দেখা যায় নাই, এটা কি তাদের পরীক্ষামূলক বোমা ফাটানো হয়েছে কিনা আমি জানি না। তো সেই বোমার স্প্রিনটার এসে আমার পায়ে লাগলো, আমার পার তালু, মানে যেহেতু জুতা পরা ছিল আর কি, পার জুতার উপরিভাগের এখানে লাগলো, জুতা সহ লাগলো, এবং সেখানে পুড়ে গেল। বেশ কয়েকদিন প্রচণ্ড যন্ত্রণায় ভোগ করতেছিলাম। এটা যদি আমার মাথায় লাগতো বা শরীরের অন্য কোনো লাগতো, তাহলে সেদিন আমারও মৃত্যু হতে পারতো। তার মানে কি 6 বার কিন্তু মৃত্যু হয়ে গেছে আমার, 6 বার মৃত্যু অলরেডি হয়ে গেছে যদি আমি একটু বাড়াবাড়ি করতাম। কিন্তু আমি তো একজন সচেতন মানুষ ছিলাম এবং ভদ্রলোক ছিলাম জন্মগতভাবেই, যেহেতু আমার মাও শেখদের মেয়ে এবং সৈয়দ বংশের ভাগ্নি আর কি, ভদ্রঘরের সন্তান। আমরাও জন্ম থেকে ভদ্র, নইলে লেখাপড়া শিখতে পারতাম না আর কি। যাক, সেদিন আবার জীবন ফিরে পেলাম। কিন্তু কে বা কারা বোমাটা মারছে, দেওয়ালের পাশ থেকে মারছে অথবা আমার পিছন থেকে বা সামনে থেকে কোথাও মারছে আমি জানি না, তবে অনেক লোক, তো অনেক লোকের ভিড়। যাক, সেদিনও প্রাণে রক্ষা পেলাম। এবার আরেকটা ঘটনা বলি। এটা হচ্ছে আপনার 2008 সাল। আমি 2005 সালে ছিলাম 2005 সালে ছিলাম ময়মনসিংহে মেরিস্টপসে 352 রোডে। তো সেখান থেকে আমি একটা প্রমোশন নিয়ে আবার ঢাকাতে চলে আসলাম। ওই যে আগেই বলছি যে 101 সফরালি টাওয়ার, ধোলাইপাড়, যাত্রাবাড়ি, ঢাকা। তো এখানে আমাদের যে মেরিস্টপসের শাখা, সেখানে আমি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা শুরু করি। তো এখান থেকে আমাদের প্রোগ্রামে ছিল অ্যাডোলেসেন্ট প্রোগ্রাম, অর্থাৎ কিশোরীদের স্বাস্থ্য শিক্ষা দেওয়া এবং স্বাস্থ্যসেবা দেওয়া। এই জন্য আমাদের বিকেলবেলা কর্মস্থলে যেতে হতো, এরকম ঘটনা ছিল। তো বিভিন্ন জায়গায় যাইতাম আমরা, প্রায় 22টা জায়গায়। যাক, তো এখানে আমার কর্ম শেষের ধুলাইপাড় থেকে আবার আমাদেরকে ওই যে আপনার চাষাড়া নারায়ণগঞ্জ, অর্থাৎ ওখানে একটা আছে, স্টেডিয়াম আছে, ওর মাঝামাঝি, ওইখানে আমরা রুগী দেখতে যেতাম। তো রুগী দেখে ফেরার পথে একদিন এরকম তো অবরোধ, যেমন এখন অফিস খোলা আছে কিন্তু রাস্তা বিপজ্জনক। আজকে হচ্ছে আপনার 29/7/2024। আজকে কী বার? মঙ্গলবার না মা? হ্যাঁ, আজকাল মঙ্গলবার। আজকে হচ্ছে 29/7/2024 মঙ্গলবার। আজকে কিন্তু আমার অফিস খোলা, গতকালকে অফিস খোলা ছিল, অফিস খোলাই আছে অনেক দিন ধরে, কিন্তু রাস্তাঘাটের অবস্থা বিপজ্জনক, ছাত্রদের আন্দোলন। তো এরকম আন্দোলন চলতেছিল। তো এই আন্দোলনের মধ্যে সেই আষাঢ়া শিবু মার্কেট থেকে অনেক কষ্ট করে আস্তে আসলাম যাত্রাবাড়ির থেকে বহু কষ্ট করে আসলাম আপনার মতিঝিল। তখন মতিঝিল থেকে 8 নম্বর গাড়ি ছাড়তো, 13 নম্বর গাড়ি ছাড়তো, মোহাম্মদপুরে 13 নম্বর গাড়ি। তো এই গাড়িতে গাড়ি পাচ্ছিলাম না, তো আরেকটা গাড়িতে আপনার শাহবাগ পর্যন্ত এসে নামলাম। তো মোটামুটি ঠিক আছে। এখন হয়তো যেহেতু ধানমন্ডি জিগাতলা আমার বাসা, ধানমন্ডি জিগাতলা বাসা, তো আমি বোধহয় হেঁটে যেতে পারবো। যাই হোক, আস্তে আস্তে হাঁটা শুরু করলাম, চলে আসছি। এর ভিতরে হঠাৎ তালুম দুলুম ধুমধাম গুলি। এটা হচ্ছে সায়েন্স ল্যাবের ওই দিক থেকে গুলি করতেছে একটা গ্রুপ, আর সিটি কলেজের সামনে একটা গ্রুপ, দুটো গ্রুপে গোলাগুলি। হায় কই যাই আমি? কি ধানমন্ডি 1 নম্বর গলির মধ্যে দৌড় দিব? তাহলে আমার বাম দিকে গোলাগুলি। আবার যদি ডান দিকে ফার্ম গেটে যাই তাহলে ওদিকে গোলাগুলি। যদি আমি মিরপুরের দিকে যাই তাও গোলাগুলি। আর পিছন দিকে ফিরে তো যাওয়ার কোনো সুযোগ নাই, এলিফ্যান্ট রোড দিকে, এটা নিউ মার্কেটের দিকে যাওয়ারও পথ আছে, কিন্তু মাঝখানে পড়ে গেছি। কই যাই? যাক, কোনো রকম আপনার গণস্বাস্থ্য হাসপাতাল, তারপরে ল্যাব এইডের দিকে ছুট দিলাম। ওখান থেকে ছুটে পরে চলে গেলাম কলাবাগানের দিকে। আমি সিটি কলেজের সামনে দিয়ে কিন্তু জিগাতলা ঢুকবো, সেখানে না ঢুকে প্রাণ নিয়ে চলে গেলাম কোথায়?
কলা বাগানের দিকে। পরে ভিতর দিয়ে আস্তে আস্তে ঘুরে ঘুরে বাসায় পৌঁছলাম। তো এই গোলাগুলির ভিতরে আমারও মৃত্যু হতে পারত। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে আমার একটা ভাই ছিল, তার নাম হচ্ছে আনোয়ার হোসেন বাবুল। কী নাম? আনোয়ার হোসেন বাবুল। সে আপনার 87 সালে এয়ারফোর্সে চাকরি মানে নেয় আর কি, বিএ পাশ করে। এখন সে যশোর আছে। তো তার বাবা ছিলেন গোপালগঞ্জের কাশিয়ানী থানার পেশকার। কাশিয়ানী, তারপরে মুকশিদপুর, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করছে। তো তার বাবা ছিলেন আপনার সেই অনেক আগের, সেই কি বলবো, 65 সালের এমএসসি বা বিএসসি পাস, অনেক বড় শিক্ষিত এবং খুবই সম্মানজনক চাকরি, মানে পুরস্কার। তিনি ছিলেন কোর্টের পুরস্কার, ম্যাজিস্ট্রেটের পরে তাকে খুব সম্মান করত। সে লোকটা যথেষ্ট শিক্ষিত ছিল। এবং এই যে বাবুল, আনোয়ার হোসেন বাবুল, এর ঘরে একটা সিভিল ডিফেন্স গাইড, আপনারা দেখবেন যে সিভিল ডিফেন্স গাইড, যে কোথাও গোলাগুলি হলে মাটিতে শুয়ে পড়তে হবে, কোথাও আগুন লাগলে, মানে শরীরে আগুন লাগলে মাটিতে গড়াগড়ি দিতে হবে, তারপরে কোথাও বোমিং হলে মাথা মাটির সাথে না মিশে এইভাবে, হ্যাঁ, মাথাটা একটু উঁচু করে কান বন্ধ করে পড়ে থাকতে হবে, এইভাবে, হ্যাঁ, যথেষ্ট এই সিভিল ডিফেন্স গাইডটা আমি পড়ছিলাম। আমার বই পড়ার ভীষণ শখ ছোটোবেলা থেকে, একদম জন্মের পর থেকে, যখন পড়া শিখলাম তখন থেকেই। তো এই বিষয়গুলো আমি জানতাম। তো আমি বিভিন্ন টেকনিক গ্রহণ করে, তো এই দেখেন এইবার 7 বার, মানে এই 7 বার মৃত্যুর হাত থেকে বেঁচে আসাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার, কঠিন সাধ্য ব্যাপার। তবে এটা তো আমার ব্যক্তিগত কোনো সামর্থ্য বা শক্তির কিছুই না, বুদ্ধিরও কিছু না। মৃত্যু যখন আসবে মরতে হবে। তবে এই যে বারবার 1995-96 সাল থেকে 2008 সালের মধ্যে, এই 16 সাল পর্যন্ত বড় ঝুঁকির মধ্যে পড়ে গেছি। আর এখন তো এই ঝুঁকি নিয়েই আবার কি আমাদের পথ চলতে হচ্ছে। এই আমাদের সরকারের নিরাপত্তা। সরকার কোনো নিরাপত্তা দিতে পারে না, কখনোই না, কারণ তার নিরাপত্তা নেই, তো ব্যস্ত। তো যাক, 7 বার মৃত্যুর পরও জীবন ফিরে পাইছি, আর সেই জীবন নিয়ে এখনও চলছি। তো বন্ধুরা, এটা আমার জীবনের বাস্তব সত্য ঘটনা আপনাদেরকে তুলে ধরলাম। আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমাদের দোয়া করবেন। আর আমি মূলত পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, ধর্ম নিয়ে আমার আলোচনা বা স্বাস্থ্য বিজ্ঞান নিয়ে আমার আলোচনা। তো আজকে যেহেতু দেশের পারিপার্শ্বিক অবস্থার কথা চিন্তা করে আমার জীবনের সেই অতীতের কাহিনীগুলো মনে পড়ে গেল, তাই আপনাদেরকে শোনালাম। সবাইকে ধন্যবাদ এত সময় আমার সাথে থাকার জন্য।